আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত বাংলা টিভির প্রাইম নিউজে। সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই থাকছে এসএনএস হোমলোন সংবাদ শিরোনাম। ডিএইচএস অর্থায়ন নিয়ে ট্রাম্প প্রশাসন ও ডেমোক্রেটদের মধ্যে উত্তেজনা, সরকার বন্ধের আশঙ্কা। পূর্ণ ক্ষতিপূরণ না পেলে কানাডা যুক্তরাষ্ট্রের গর্ডি হাউ ব্রিজ খুলতে দেবেন না, বললেন ট্রাম্প। মিশিগানবাসীর জন্য কর, স্কুল সরঞ্জাম ও বিনামূল্যে খাবার সুবিধা নিশ্চিত করছে হুইটমারের পরিকল্পনা। এবং যুক্তরাষ্ট্রের শুল্ক হ্রাস এবং বাংলাদেশের বাজার প্রবেশ, দ্বিপাক্ষিক বাণিজ্যে নতুন অধ্যায়। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ও ডেমোক্রেটদের মধ্যে ডিএইচএস অর্থায়ন নিয়ে তীব্র টানাপোড়েন চলছে। ডেমোক্রেটরা বিচারিক ওয়ারেন্ট ছাড়া এজেন্টদের ব্যক্তিগত সম্পত্তিতে প্রবেশের নিষেধ, মুখোশ ব্যবহার না করা, পরিচয় প্রদর্শন এবং সংবেদনশীল স্থানে কার্যক্রম সীমাবদ্ধ করার দাবি করছে। হোয়াইট হাউস ও জিওপি এই প্রস্তাবগুলোতে বড় ছাড় দিতে নারাজ। শুক্রবারের রাতের ডেডলাইন সামনে রেখে আংশিক সরকার বন্ধের আশঙ্কা বাড়ছে। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ও ডেমোক্রেটদের মধ্যে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি অর্থায়ন নিয়ে তীব্র রাজনৈতিক টানাপোড়েন চলছে। শুক্রবার রাতের ডেডলাইনে আগে আংশিক ফেডারেল সরকার বন্ধের আশঙ্কা দেখা দিয়েছে। ডেমোক্রেটরা দাবি করছেন ফেডারেল আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তাদের বিচারিক ওয়ারেন্ট ছাড়া ব্যক্তিগত সম্পত্তিতে প্রবেশ করা যাবে না। তবে হোয়াইট হাউসের সূত্র এই প্রস্তাবকে সম্পূর্ণরূপে গ্রহণযোগ্য নয় বা কমপ্লিট নন স্টার্টার বলে আখ্যায়িত করেছে। ডেমোক্র্যাটদের অন্যান্য প্রস্তাবের মধ্যে রয়েছে এজেন্টরা মুখোশ ব্যবহার করবেন না, পরিচয় প্রদর্শন বাধ্যতামূলক হবে এবং সংবেদনশীল স্থানে কার্যক্রম সীমাবদ্ধ করা হবে। প্রশাসন এবং কংগ্রেসের রিপাবলিকানরা এই প্রস্তাবগুলোর বেশিরভাগেই বড় ছাড় দিতে রাজি নয়। বিশেষ করে সংবেদনশীল স্থানে প্রবেশ নিয়ন্ত্রণ কার্যকর হলে এজেন্টদের কাজ কঠিন হয়ে যাবে। সেনেটের শীর্ষ সংখ্যালঘু নেতা জন থুন বলেছেন, আলোচনায় এখনও আলোচনা করার সুযোগ রয়েছে এবং বিষয়গুলো নিয়ে পেছনের আলোচনার পথ খোলা আছে। হোয়াইট হাউসও জানিয়েছে সরকার খোলা রাখার লক্ষ্য রয়েছে এবং উভয় পক্ষের সঙ্গে সমাধানের চেষ্টা চলছে। ডেমোক্রেটরা মনে করছেন মিনিয়াপলিসে ডিএইচএস এজেন্টদের হত্যাকাণ্ডের পর জনগণের চাপ তাদের পক্ষে সহায়ক। তবে প্রশাসন এবং জিওপি এই প্রস্তাবের অনেকটাই মানতে নারাজ। সংক্ষেপে, ডিএইচএস অর্থায়ন নিয়ে রাজনৈতিক চাপ, বিরোধ এবং জটিলতা বাড়ছে। শুক্রবারের ডেডলাইন সামনে রেখে উভয় পক্ষের মধ্যে আরও উত্তেজনা এবং সম্ভাব্য সংঘাত দেখা দিতে পারে, যা ফেডারেল সরকারের কার্যক্রমে বড় প্রভাব ফেলতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র পূর্ণ ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত কানাডা যুক্তরাষ্ট্র সংযোগকারী গর্ডি হাউ ইন্টারন্যাশনাল ব্রিজ চালু হতে দেবেন না। সেতুটির মালিকানা ও বাণিজ্য ইস্যু ঘিরে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে নির্মিত গর্ডি হাউ ইন্টারন্যাশনাল ব্রিজ উদ্বোধন নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র পূর্ণ ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত এই সেতু চালু হতে দেবে না। ডেট্রয়েট নদীর ওপর নির্মিত এই সেতুটি কানাডার অন্টারিও প্রদেশ ও যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যকে সংযুক্ত করবে। প্রকল্পটির অর্থায়ন করেছে কানাডা সরকার। তবে এটি চালু হলে সেতুটির মালিকানা থাকবে কানাডা ও মিশিগান রাজ্যের যৌথভাবে। সেতুটির নির্মাণ কাজ শুরু হয় 2018 সালে এবং এটি 2026 সালের শুরুতে যান চলাচলের জন্য খুলে দেওয়ার কথা। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেন, যুক্তরাষ্ট্রের এই সেতুর অন্তত 50% মালিকানা থাকা উচিত। তার অভিযোগ, কানাডা যুক্তরাষ্ট্রের সুযোগ নিচ্ছে। তিনি আরও বলেন, কানাডা যুক্তরাষ্ট্রের দুগ্ধজাত পণ্যের ওপর দীর্ঘদিন ধরে অযৌক্তিক শুল্ক আরোপ করে আসছে। এছাড়া সম্প্রতি কানাডা ও চীনের মধ্যে স্বাক্ষরিত একটি বাণিজ্য চুক্তিরও সমালোচনা করেন ট্রাম্প। তিনি ব্যঙ্গাত্মকভাবে বলেন, এই চুক্তি কানাডাকে ধ্বংস করে দেবে। এমনকি কানাডার জাতীয় খেলাধুলা আইস হকির ভবিষ্যৎ নিয়েও কটাক্ষ করেন।
বিশেষজ্ঞদের মতে এই সেতু বন্ধ বা বিলম্বিত করার আইনি ক্ষমতা ট্রাম্পের হাতে খুব সীমিত, কারণ প্রকল্পটি দুই দেশের মধ্যে স্বাক্ষরিত দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় পরিচালিত হচ্ছে। তবে রাজনৈতিক চাপ ও কূটনৈতিক টানাপোড়েনের কারণে প্রকল্পটি ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই সেতু চালু হলে যুক্তরাষ্ট্র কানাডার বাণিজ্যে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। ট্রাম্প প্রশাসনের বড় কর কাটের ফলে এই বসন্তে গড় রিফান্ড বাড়তে পারে প্রায় $1,000। প্রশাসন আশা করছে এটি ভোটারদের অর্থনৈতিক স্বস্তি দেবে এবং জিওপি এর জন্য সুবিধাজনক প্রভাব ফেলবে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, বাড়তি খরচ এবং মূল্যস্ফীতি এই সুবিধা দ্রুত শেষ করতে পারে। নিম্ন আয়ের পরিবার প্রায়শই এই সুবিধার বাইরে থাকবেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বসন্তে বাড়তি কর রিফান্ডকে ভোটারদের অর্থনৈতিক স্বস্তি প্রদানের একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। হোয়াইট হাউসের হিসাব অনুযায়ী এর বড় কর কাটের কারণে গড় রিফান্ড এবার $1,000 বাড়তে পারে। প্রশাসন আশা করছে এটি আমেরিকান পরিবারের ক্রয় ক্ষমতা বাড়াবে এবং নভেম্বর নির্বাচনে এর জন্য সুবিধাজনক প্রভাব ফেলবে। তবে অর্থনীতিবিদরা সতর্ক করছেন, এই বাড়তি অর্থ অনেকেই দ্রুত উচ্চ মূল্যের জ্বালানি, বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা ও খাদ্য খরচে ব্যবহার করতে পারে। কেপিএমজি এর প্রধান অর্থনীতিবিদ ডায়ান সোয়াংক বলেন, যদি এই রিফান্ড শুধু বাড়তি খরচ মেটাতে চলে যায় তবে এই সুগার হাই খুব সীমিত সময়ের জন্যই থাকবে। 2017 সালের কর কাটের অভিজ্ঞতাও দেখিয়েছে এককালীন অর্থ ভোটারদের অর্থনৈতিক অনুভূতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলেনি। এবার ট্রাম্প প্রশাসন কর কাটকে 2015 সালের শুরু থেকে রেট্রোঅ্যাক্টিভ করেছে, যাতে মিলিয়ন মানুষ একসঙ্গে বড় রিফান্ড পায়। তবে এই কর রিফান্ডের সুবিধা অনেকটা নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য সীমিত। নিম্ন আয়ের বেশিরভাগ পরিবার বড় রিফান্ডের বাইরে থাকছেন এবং অন্যান্য কর কাটের সুবিধাও মূলত মাঝারি ও উচ্চ আয়ের জন্য। বিশেষজ্ঞরা বলছেন, এই এককালীন অর্থ ভোটারদের সাময়িক স্বস্তি দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি রোধ করতে পারবে না। সুতরাং ট্রাম্প প্রশাসনের বড় বাজি ভোটারদের মন জেতা, কিন্তু অর্থনৈতিক বাস্তবতা এবং বাড়তি খরচ এই সুগার হাইকে খুব দ্রুত শেষ করে দিতে পারে। জানুয়ারিতে সুদের হার কমায় যুক্তরাষ্ট্রে গৃহঋণের সামর্থ্য 4 বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। হোয়াইট হাউস দাবি করেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের নীতি ঋণ গ্রাহকদের জন্য সুবিধা সৃষ্টি করেছে। ফ্রেডি ম্যাক জানিয়েছে 30 বছরের ফিক্সড মর্গেজের গড় হার 6.11%। বিশেষজ্ঞরা বলছেন, স্থিতিশীল শ্রমবাজার ও নিম্ন মূল্যস্ফীতি গৃহঋণের সহজলভ্যতা বাড়াচ্ছে। জানুয়ারিতে সুদের হার কমায় যুক্তরাষ্ট্রে গৃহঋণের সামর্থ্য 4 বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। হোয়াইট হাউস দাবি করেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতি এবং বাড়ি কেনার সুযোগ উন্মুক্ত করার প্রতিশ্রুতি এই ফলাফলের পেছনে প্রধান কারণ। আইস মর্টেজ টেকনোলজি এর ফেব্রুয়ারির রিপোর্ট অনুযায়ী সুদের হার কমার ফলে কোটি কোটি ঋণ গ্রাহকের জন্য রিফাইন্যান্সিং বা নতুন ঋণ নেওয়ার সুযোগ খুলেছে। ফ্রেডি ম্যাকের সর্বশেষ জরিপে জানানো হয়েছে, 30 বছরের ফিক্সড মর্টগেজের গড় হার বর্তমানে 6.11%, যা গত বছরের 6.89% থেকে কমেছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, মার্কিন পরিবারগুলোকে মালিক বানানোই দেশের শক্তি। সুদের কমানোর পাশাপাশি জটিল নিয়মকানুন কমানো হচ্ছে, আয়ের বৃদ্ধি বাড়ছে, আর তাই বাড়ি কেনা এখন আরও সহজ হচ্ছে। তবে Realtor.com এর সিনিয়র অর্থনীতিবিদ অ্যান্থনি স্মিথ সতর্ক করেছেন যে ট্রাম্পের ফেড রিজার্ভ চেয়ারম্যান পদে কেভিন ওয়ার্শের মনোনয়ন বাজারে অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে। তিনি বলেছেন, সুদের হার সরাসরি ফেড দ্বারা নির্ধারিত হয় না, বরং দীর্ঘমেয়াদী উপার্জন, বাজারের মনোভাব ও ঝুঁকি প্রত্যাশার উপর নির্ভর করে। রাজনৈতিক প্রভাব সুদের হারের উপর বাজারের বিশ্বাসে প্রশ্ন তুলতে পারে। স্মিথ আরও বলেন, নিম্ন মূল্যস্ফীতি, স্থিতিশীল শ্রমবাজার এবং আয়ের বৃদ্ধি গৃহঋণের সামর্থ্য বাড়াতে সহায়ক। প্রথমবারের জন্য নতুন বাড়ি কিনতে আগ্রহী পরিবারদের জন্য এই সমন্বিত অর্থনৈতিক পরিস্থিতি গুরুত্বপূর্ণ। কর মৌসুম শুরু হওয়ার সাথে সাথে আইআরএস ও এফটিসি সতর্ক করেছেন করদাতাদের স্ক্যামের ঝুঁকি থেকে
সাবধান থাকার জন্য। প্রতারকরা ইমেইল বা টেক্সটের মাধ্যমে রিফান্ড অনুমোদনের বার্তা পাঠিয়ে ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে। করদাতাদের পরামর্শ দেওয়া হয়েছে লিঙ্কে ক্লিক না করতে এবং সন্দেহজনক বার্তা ফেডারেল কর্তৃপক্ষকে রিপোর্ট করতে। কর মৌসুম শুরু হওয়ার সাথে সাথে যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্মকর্তারা করদাতাদের সতর্ক করেছেন বিভিন্ন স্ক্যাম বা প্রতারণা থেকে সাবধান থাকার জন্য, যা ব্যক্তিগত তথ্য চুরি বা সরাসরি অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। অভ্যন্তরীণ রাজস্ব সেবা বা আইআরএস জানিয়েছে, প্রতারকরা প্রায়শই টেক্সট মেসেজ বা ইমেইল পাঠান যেখানে বলা হয় যে করদাতার রিফান্ড অনুমোদিত বা প্রক্রিয়াজাত হয়েছে। মেসেজগুলো সাধারণত প্রাপককে একটি লিঙ্কে ক্লিক করতে উৎসাহিত করে যেখানে তাদের সোশ্যাল সিকিউরিটি নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট বা অন্যান্য ব্যক্তিগত তথ্য চাওয়া হয়। ফেডারেল কর্মকর্তারা জানিয়েছেন, এই ধরনের বার্তাগুলো সম্পূর্ণভাবে প্রতারণামূলক। আইআরএস কখনো কোনো করদাতার কাছে ইমেইল বা টেক্সটের মাধ্যমে ব্যক্তিগত তথ্য যাচাই করার জন্য অনুরোধ পাঠায় না। কর্মকর্তারা করদাতাদের পরামর্শ দিচ্ছেন, যদি কোনো সন্দেহজনক বার্তা পান তা খুলবেন না বা লিঙ্কে ক্লিক করবেন না। পরিবর্তে সরাসরি আইআরএস এর অফিসিয়াল ওয়েবসাইট বা ফোন নম্বর ব্যবহার করে নিশ্চিত হন। এছাড়া এমন বার্তাগুলি প্রাপ্ত হলে ফেডারেল ট্রেড কমিশন বা আইআরএসকে রিপোর্ট করা উচিত। আইআরএস আরও সতর্ক করেছে যে এই ধরনের স্ক্যাম বছরের যে কোনো সময়ে ঘটতে পারে, কিন্তু কর মৌসুমে তার সংখ্যা বাড়ে। তাই করদাতাদের সতর্ক থাকা ও ব্যক্তিগত তথ্য সংরক্ষণের গুরুত্ব আবারও জোর দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে দেখা দিয়েছে রেকর্ড মাত্রার স্নো ড্রাউট বা তুষার খরা, যা বিজ্ঞানীদের মতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ। অস্বাভাবিক উষ্ণতার কারণে বরফের স্তর ও গভীরতা নেমে গেছে নজিরবিহীন নিচু পর্যায়ে। ন্যাশনাল স্নো অ্যান্ড আইস ডাটা সেন্টারের তথ্য অনুযায়ী বছরের এই সময়ে যেখানে প্রায় 4,60,000 বর্গ মাইল এলাকায় তুষার থাকার কথা, সেখানে বর্তমানে মাত্র 1,55,000 বর্গ মাইলে সীমাবদ্ধ। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির শুরু পর্যন্ত পশ্চিমাঞ্চলের অন্তত 67টি আবহাওয়া স্টেশন তাদের ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে। ওরেগন, কলোরাডো ও উতাহ রাজ্যে 80-র দশকের পর সর্বনিম্ন স্নোপ্যাক রেকর্ড হয়েছে। বিশেষ করে ওরেগনে আগের রেকর্ডের তুলনায় তুষারের পরিমাণ কমেছে প্রায় 30%। এই সংকট সবচেয়ে বড় উদ্বেগ তৈরি করেছে কলোরাডো নদী অববাহিকায়, যা কৃষি, শহর ও বিদ্যুৎ উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনজনিত অতিরিক্ত উষ্ণতাই এই তুষার খরার প্রধান কারণ। এর ফলে সামনে তীব্র পানি সংকট ও আগাম দাবানল মৌসুম শুরু হওয়ার আশঙ্কা বাড়ছে। মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার ঘোষণা করেছেন সেভিং মিশিগান্ডার্স মানি প্ল্যান, যার মাধ্যমে সিনিয়র নাগরিকদের কর প্রত্যাহার, স্কুল সরঞ্জামের সেলস ট্যাক্স হলিডে এবং সরকারি স্কুল শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে খাবারের প্রস্তাব রাখা হয়েছে। বাজেট প্রক্রিয়ার মধ্যেই এই পরিকল্পনা প্রেরণ করা হবে, যা পরিবার ও কর্মজীবীদের খরচ কমাতে সাহায্য করবে। বিস্তারিত জানুন রিপোর্টে। মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার নতুন কর ছাড় এবং খরচ কমানোর উদ্যোগ নিয়ে তার সেভিং মিশিগান্ডার্স মানি প্ল্যান ঘোষণা করেছেন। এটি তার শেষ বাজেট সুপারিশের অংশ হিসেবে বুধবার মিশিগান সিনেট ও হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে উপস্থাপন করা হবে। এই পরিকল্পনার আওতায় অবসরপ্রাপ্তদের জন্য রাজ্য কর পুরোপুরি প্রত্যাহার, সোশ্যাল সিকিউরিটি, টিপস ও ওভারটাইম আয়ের ওপর বিদ্যমান কর ছাড় বজায় রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি স্কুল সরঞ্জামের ওপর নতুন একটি সেলস ট্যাক্স হলিডে চালুর কথা বলেছেন গভর্নর হুইটমার। এর ফলে অনলাইন ও সরাসরি কেনাকাটায় পোশাক, শিক্ষা উপকরণ ও কম্পিউটারের মতো পণ্যের কর ছাড় মিলবে। নতুন প্রস্তাবের মধ্যে রয়েছে নির্দিষ্ট সিনিয়র নাগরিকদের জন্য 10% সম্পত্তি কর রিফান্ড এবং সরকারি স্কুল শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে সকালের নাস্তা ও দুপুরের খাবার স্থায়ীভাবে চালু করা। হুইটমার বলেন, জাতীয় অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে পরিবারগুলোর খরচ কমানো এখন সবচেয়ে জরুরি। তার ভাষায়, এই বাজেট শ্রমজীবী, সিনিয়র ও পরিবারগুলোর জন্য কর কমাবে এবং প্রাক শিক্ষা থেকে কলেজ পর্যন্ত শিক্ষার ব্যয় হ্রাস করবে।
পরিকল্পনায় আরও রয়েছে ফ্রি প্রি কিন্ডারগার্টেন, হাই স্কুল পাশ করা শিক্ষার্থীদের জন্য 2 বছর বিনা টিউশনের কমিউনিটি কলেজ, মিশিগান রিকানেক্ট এবং মিশিগান অ্যাচিভমেন্ট স্কলারশিপের মতো কর্মসূচিতে অর্থায়ন অব্যাহত রাখা। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যাশিত রাজস্বে প্রায় $900 মিলিয়ন ঘাটতির কারণে এবারের বাজেট প্রণয়ন প্রক্রিয়া চ্যালেঞ্জিং হতে পারে। আইন প্রণেতাদের মধ্যে ইতোমধ্যে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্য চুক্তিতে কিছু পোশাক ও বজ্রজাত পণ্য শুল্কমুক্ত হবে। যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে আমদানিতে শুল্ক কমিয়েছে এবং বাংলাদেশ মার্কিন কৃষি ও শিল্প পণ্যের বাজার খুলেছে। চুক্তি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করবে এবং বাংলাদেশকে মার্কিন বাজারে আরও প্রতিযোগিতামূলক অবস্থানে রাখবে। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন বাণিজ্য চুক্তি ঘোষিত হয়েছে, যার আওতায় কিছু পোশাক ও বস্ত্রজাত পণ্য যা মার্কিন তৈরি কাঁচামাল ব্যবহার করে তৈরি মুক্ত শুল্কে আমেরিকায় প্রবেশ করতে পারবে। সোমবার প্রকাশিত চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের শুল্ক হার 20% থেকে 19% কমিয়েছে এবং বাংলাদেশ মার্কিন পণ্যগুলোর বাজার সম্প্রসারণের সুযোগ দিতে সম্মত হয়েছে। বাংলাদেশের পোশাক শিল্প দেশের মোট রপ্তানির মূল ভিত্তি, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক হিসেবে চীনকে ছাড় দিয়েছে। এই শিল্প 4 মিলিয়ন মানুষের কর্মসংস্থান যোগায় এবং দেশটির অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখে। চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে আমদানিকৃত পোশাক ও বস্ত্রজাত পণ্যগুলোর মধ্যে কিছু শুল্ক মুক্ত করবে, বিশেষত মার্কিন কটন ও কৃত্রিম ফাইবার দিয়ে তৈরি পণ্য। বিপরীতে বাংলাদেশ মার্কিন কৃষি, রাসায়নিক, মেডিকেল ডিভাইস, গাড়ির যন্ত্রাংশ ও মাংস সহ বিভিন্ন পণ্যে বাজার সম্প্রসারণের সুযোগ দেবে। চুক্তিতে বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম অধিকার মানা, পরিবেশ সুরক্ষা বৃদ্ধি এবং মার্কিন কৃষি, বিমান ও শক্তি পণ্যের বড় অর্ডার ক্রয়ের প্রতিশ্রুতি দিয়েছে। এই চুক্তি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করবে এবং বাজারে অপ্রচলিত সুযোগ সৃষ্টি করবে। বাংলাদেশ এই সপ্তাহে সাধারণ নির্বাচনের দিকে যাচ্ছে, যা দেশটির রাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুত্বপূর্ণ সময়ে এসেছে। চুক্তি বাংলাদেশকে প্রতিবেশী ভারত ও অন্যান্য প্রতিযোগীদের তুলনায় মার্কিন বাজারে সুবিধাজনক অবস্থান প্রদান করবে। বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে চীনের প্রভাব বাড়ছে, বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্ক শীতল হওয়ার পর। চীন বিনিয়োগ ও কূটনৈতিক সম্পর্ক সম্প্রসারণ করছে, আর ভারতের প্রভাব কমছে। বিশ্লেষকরা বলছেন, আগামী সরকার চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখলেও ভারতের সঙ্গে সম্পর্ক পুরোপুরি কেটে ফেলবে না। বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে চীনের প্রভাব বাড়ছে, বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্ক শীতল হওয়ার পর। 2024 সালে নয়াদিল্লির সমর্থক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর চীন ঢাকায় তার বিনিয়োগ ও কূটনৈতিক উপস্থিতি ত্বরান্বিত করেছে। চলতি নির্বাচনের পর চীনের প্রভাব আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। চীনের দূতাবাস নিয়মিত বাংলাদেশি রাজনীতিবিদ, কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে দেখা করছেন এবং $1 বিলিয়ন অবকাঠামো প্রকল্পে সহযোগিতার পরিকল্পনা করছে। সম্প্রতি চীনা কোম্পানি ভারত সীমান্তের কাছে ড্রোন কারখানা স্থাপনের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। অন্যদিকে ভারতের সঙ্গে ঢাকা দিল্লির সম্পর্ক ক্রমশ শীতল হচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনাকে ফেরত দেওয়ার আবেদন করলেও তাতে সফল হয়নি। ক্রিকেট ও ভিসা নীতিতেও দুটি দেশের মধ্যে মনোমালিন্য দেখা দিয়েছে। বিশ্লেষকরা মনে করেন, বাংলাদেশের পরবর্তী সরকার চীনের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করলেও ভারতকে পুরোপুরি উপেক্ষা করবে না। ঢাকা দিল্লি সম্পর্কের জন্য সীমান্ত বাণিজ্য ও নিরাপত্তা গুরুত্বপূর্ণ। চীন যুক্তরাষ্ট্রের তুলনায় বাংলাদেশের অর্থনৈতিক প্রণোদনা এবং রাজনৈতিক নীতি নিরপেক্ষতার কারণে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে ধরা হচ্ছে। চীনের সঙ্গে বাণিজ্য বার্ষিক প্রায় $18 বিলিয়ন এবং সাম্প্রতিক বছরগুলোতে চীনা বিনিয়োগে কয়েকশো মিলিয়ন ডলার হয়েছে। বিশ্লেষকরা বলছেন, আগামী সরকার চীনের সঙ্গে সম্পর্ক বজায় রেখে ভারতকেও কূটনৈতিক ও বাণিজ্যিকভাবে যুক্ত রাখবে, যাতে সমন্বিত ও স্থিতিশীল নীতি বাস্তবায়ন সম্ভব হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের পাশাপাশি প্রবাসেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। বহু বছর পর প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশিরা। আইনশৃঙ্খলা, দুর্নীতি দমন ও প্রবাসীদের মর্যাদা রক্ষায় নতুন সরকারের কাছে প্রত্যাশার কথাও জানিয়েছেন তারা। বিস্তারিত ফারজানা আফরোজের রিপোর্টে। প্রতিদ্বন্দ্বিতাহীন 3টি নির্বাচনের পর গণ অভ্যুত্থান, পরবর্তী ভোটকে ঘিরে প্রবাসীদের কৌতূহল এবার অনেক বেশি। দলীয় সমর্থক বা কর্মী ছাড়াও সাধারণ প্রবাসীদের মধ্যেও নির্বাচন নিয়ে আলোচনা, হিসাব নিকাশ আর ভবিষ্যৎ ভাবনা। এবারের নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিয়েছে অনেক প্রবাসী। কেউ দেশে গিয়েছেন ভোটে অংশ নিতে, আবার কেউ প্রবাসে থেকেই পোস্টাল ব্যালটে অংশ নিয়েছেন। বহু বছরের অপেক্ষার পর হাতে ব্যালট পেয়ে অনেকেই বলছেন এটি শুধু ভোট নয়, তাদের অংশগ্রহণের স্বীকৃতি। 54 বছর ধরে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এরকম পোস্টাল ব্যালটের সিস্টেম হয়নি, কিন্তু বর্তমান সরকার ইন্টারিম গভর্নমেন্টের সহযোগিতা এবং আমাদের প্রবাসীদের আন্দোলনের মুখে বর্তমান সরকার এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীরাও ভোটদানে অংশগ্রহণ করতে পারবে। যেহেতু প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে একটা বিরাট ভূমিকা রাখছে, সেই আলোকে পোস্টাল ব্যালটের মাধ্যমেও প্রবাসীরা বর্তমান বাংলাদেশের সরকার গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা ইতিমধ্যে জেনেছি সর্বমোট প্রায় 4,80,000 পোস্টাল ভোট প্রদান করা হয়েছে। সো আমি ধন্যবাদ জানাচ্ছি ইন্টারিমকে এই সুবিধা দেওয়ার জন্য। আমি একজন বাঙালি প্রবাসী হিসাবে আমি চাই বাংলাদেশে একজন সুস্থ এবং নিরপেক্ষ একটা নির্বাচন হোক এবং বাংলাদেশে একজন যোগ্য ব্যক্তি আসুক যে আমাদের বাংলাদেশটাকে দুবাইয়ের মতো নিয়ে যেতে পারে। দুবাই যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা প্রত্যাশী, এবং একজন যে সব ইয়াংদেরকে প্রাধান্য দেওয়া হোক এবং যারা দুর্নীতিবাজ ওদেরকে দমন করা হোক। আগামী 12 ফেব্রুয়ারি আমাদের মহান জাতীয় সংসদ নির্বাচন। আমাদের সকল প্রবাসীর প্রত্যাশা আগামী 12 তারিখের নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের যাত্রাপথ সুগম হবে। জনগণের ভোটাধিকার প্রয়োগের ফলে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে, যাতে আগামী নির্বাচন শান্তি শৃঙ্খলভাবে সুসম্পন্ন হয়। প্রবাসী হিসাবে আমাদের প্রত্যাশা এবং বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছেন তারা। একই সঙ্গে নতুন সরকারের কাছে জবাবদিহিতা, আইনের সুশাসন এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ দেখতে চান প্রবাসীরা। গত 16 বছর আমরা বিভিন্ন ধরনের নির্বাচন দেখেছি, কিন্তু কোনো অংশগ্রহণমূলক বা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেখতে পাইনি। সো সেই আলোকে গণ অভ্যুত্থানের পরবর্তীতে আগামী 12 ফেব্রুয়ারি আমরা একটা সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই। এই ক্ষেত্রে ইন্টারিম, সেনাবাহিনী, বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা বাহিনী এবং রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। দীর্ঘ সংগ্রাম, প্রায় 1.5 যুগের সংগ্রাম পরে এটা গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যে গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের পরে আজকে যে বাংলাদেশে নির্বাচন হচ্ছে, এটা আমরা আশা করছি যে একটা দেশে একটা গণতন্ত্র পুনঃপ্রবর্তন হবে, মানুষের অধিকার ফিরে পাবে, একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং এই সরকারের মাধ্যমে শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ এর বাইরে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের একটা মর্যাদাশীল দেশ হিসাবে প্রতিষ্ঠিত হবে এবং দেশ সত্যিকার অর্থে একটা মানুষের উন্নয়ন হবে, মানুষের ভাগ্য উন্নয়নের জন্য এই সরকার কাজ করবে, এটাই আমরা আশা করছি। এটা শান্তির দেশ হিসাবে প্রতিষ্ঠিত হবে, এটাই প্রত্যাশা। নির্বাচন কমিশনের তথ্য বলছে বিশ্বের বিভিন্ন দেশে 7 মিলিয়নের বেশি বাংলাদেশি পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন, যা মোট ভোটারের প্রায় 5%। ধারণা করা হয় বিশ্বের নানা প্রান্তে 1.5 কোটির মতো বাংলাদেশি বসবাস।
ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এটি প্রথম জাতীয় নির্বাচন। প্রায় 2 দশকের মধ্যে এমন একটি ভোট যেখানে বাস্তব প্রতিদ্বন্দ্বিতার আশা করছেন অনেকেই। দীর্ঘদিন ভোটাধিকার থেকে দূরে থাকার পর ব্যালটে অংশ নিতে পেরে প্রবাসীদের অনেকেই বলছেন এই নির্বাচন তাদের জন্য নতুন এক শুরু। তবে কি প্রবাসীদের আশার প্রতিফলন ঘটবে? অপেক্ষা সেই দিনের। আমরা যে এই 15 বছর যে আমরা কোনো ধরনের ভালোভাবে বুট দিতে পারছি না, আমরা আশা করতেছি এই বুট এবারে যে বুটটা আমাদের সংসদের মাধ্যমে হচ্ছে যে এটা সুন্দর শৃঙ্খলাভাবে হবে এবং আমাদের আশা আকাঙ্ক্ষা এই যে আমরা বুট দিতে পারতেছি এটা আমরা খুবই আনন্দিত। এটা একটা সুখের একটা আনন্দ যে সবাই আমরা খুশি, আমরা বিদেশে বসে বুট দিতে পারতেছি। আমরা চাইতেছি যে দেশে ভালোভাবে সুন্দরভাবে বুটটা হোক, সুন্দর শৃঙ্খলাভাবে, কোনো কারচুপি না হোক। আমাদের এই আশা আকাঙ্ক্ষাটা আপনারা সুন্দরভাবে আমাদের কাছে ফুটিয়ে তুলবেন এবং সবাই এই আশা নিরাশা আপনাদের পক্ষে রইল 12 তারিখের বুটের মধ্যে। প্রবাসী হিসাবে আমরা এই প্রথম দীর্ঘ 3 বার ইলেকশনের পর আমরা ভোট দিতে পেরেছি এখান থেকে, প্রবাস থেকে। এটা আমাদের জন্য অনেক একটা সুন্দর এবং সুখের বিষয়। যে তো আমরা আশা করব বাংলাদেশ সরকার থেকে যেন আমরা যেই ভোটগুলা বাংলাদেশে পাঠিয়েছি সেগুলো যেন তারা নিশ্চিত করে এবং সুষ্ঠুভাবে বন্টন হয় এই ভোটগুলা। আমাদের খুব ভালো লাগতেছে যে আমরা অ্যাপের মাধ্যমে কোনো ভুল ত্রুটি ছাড়া এবার এত সুন্দর করে একটা ভোট দিতে পেরেছি। শুধু আমরা নয়, আমাদের পুরো পরিবার ভোটে অংশগ্রহণ করতে পেরেছেন। অনেক প্রবাসীরাও, আমাদের বন্ধুবান্ধবরাও অংশগ্রহণ করেছেন। সবাই খুবই খুশি এবার ভোট দিয়ে। আমরা আশা করি এবার একটা ভালো সরকার নির্বাচিত হয়ে আসবেন, যে জনগণের জন্য, প্রবাসীদের জন্য, সবার জন্য কাজ করবেন। এ ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।